শুরু করছি সাফ কথা। প্রত্যেক দিন বলা যেতে পারে আবহাওয়া বদলাচ্ছে না, চৈত্র মাস, সুতরাং সেই সময় আবহাওয়া তো একটুখানি বদল হবেই। তার কারণে এই সময় বেশ কালবৈশাখী হয়, তারপরে একটু বৃষ্টি হয়, বেশ ভারী বৃষ্টিও হতে পারে, আবার প্রচণ্ড চড়া রোদ, গরম। আর সেই গরমের মধ্যে সকালবেলায় যখন আপনি ঘুম ভেঙে বারান্দায় এলেন, সেই সময় দেখবেন একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অর্থাৎ একটা গোটা দিনের মধ্যে নানান রকম আবহাওয়া আপনি পেয়ে যাচ্ছেন এই সময়টাতে। সেরকমটাই হয়, এই বর্ষ শেষের মাস তো, অর্থাৎ বাংলা নববর্ষ আসছে এপ্রিলে। আর এপ্রিলে শুধুমাত্র নববর্ষই যে আসছে তেমনটাই তো নয়, সেই সঙ্গে সঙ্গে ভোট আসছে। আর সেই ভোট কিন্তু এই মুহূর্তে গোটা বঙ্গের আবহাওয়াকেই বেশ সরগরম করে রেখেছে। তো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠের বিষয়ে এই মুহূর্তে ততটা নজর আমাদের নেই, যতটা বেশি নজর রয়েছে ভোটের সময় বাংলার আবহাওয়া ঠিক কেমন থাকে তার দিকে। আজকে ম্যানিফেস্টো অর্থাৎ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে 10টি যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা রাখা হয়েছে, কোট আনকোট প্রতিজ্ঞায় নাম দেওয়া হয়েছে। এবং এই 10টি বিষয়ে প্রতিজ্ঞা রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। গতকালই বামেরা এবং বিজেপি তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি, পরবর্তীতে খুব শিগগিরই তার প্রার্থী তালিকা প্রকাশিত হবে, এরকমটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেকগুলো বিষয়ে বাংলার মানুষকে ভাবতে হচ্ছে। তার কারণ অটো এলপিজি, অর্থাৎ অটো চলে, অটোরিকশা চলে যে এলপিজিতে, সেই এলপিজির দাম 2 দফায় 13 টাকা বেড়ে গিয়েছে। প্রথম দফায় 5 টাকা এবং পরে আরও 8 টাকা আজকে বেড়ে গেল, যার ফলে হয়ে গেল 13 টাকা দাম বৃদ্ধি। 70 টাকার উপর দাম বেড়ে গিয়েছে, 70 টাকার উপর দাম হয়ে গিয়েছে। অন্যদিকে প্রিমিয়াম পেট্রোল যেটি, সেই প্রিমিয়াম পেট্রোলেরও দাম বেড়ে গেল আজকের থেকে। প্রিমিয়াম পেট্রোলিয়ামের দাম লিটারে 2 টাকা 30 পয়সা বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আরও একটা দুঃসংবাদ রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় মুদ্রা মার্কিন ডলারের নিরিখে এই মুহূর্তে 93 টাকা 24 পয়সা, অর্থাৎ 93 টাকা ক্রস করে গেল। এই করতে করতে কি শেষ পর্যন্ত 100 গিয়ে পৌঁছবে, এইটা এই মুহূর্তে মানুষজন ভাবনা চিন্তা করছেন। তবে সেটা তো ওই আপনার বৈদেশিক মুদ্রার বিষয়, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের জীবনের সঙ্গেও কিন্তু এই বিষয়গুলো অর্থনীতির সঙ্গে জড়িয়ে মিশিয়ে রয়েছে। ভোট যেখানে 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে গোটা দেশের মধ্যে, অসম, এদিকে আপনার তামিলনাড়ু, কেরল এবং পুদুচ্চেরির সঙ্গে সঙ্গে বাংলাতেও ভোট, সেখানে মানুষজন কিন্তু এই বিষয়গুলোকেও ভোটের ইস্যু হিসেবে ভাবতে শুরু করে দিয়েছেন। কতটা ভোটের ইস্যু, কতটা নয়, সেটাই একটুখানি ভাববার চেষ্টা করব, আজকে কথা বলবার চেষ্টা করব। আমরা শুরু করব আজকের বঙ্গযুদ্ধ 2026। বঙ্গযুদ্ধ 2026-এ এই মুহূর্তে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে অটোর দাম বেড়ে গিয়েছে। মানে অটোর ভাড়াও কিন্তু বাড়বে এইবার। বিভিন্ন জায়গায় অটোর যে ভাড়াগুলো, সেগুলো বাড়তে শুরু করে দিয়েছে। তার কারণ 13 টাকা দাম বেড়ে গিয়েছে লিটার প্রতি। সুতরাং বিভিন্ন জায়গায় অটো স্ট্যান্ডে বচসার ছবি দেখতে পাবেন আপনি, যদি বাইরে বেরোন তাহলে সেরকমটাই দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে প্রিমিয়াম পেট্রোল অনেকেরই গাড়িতে লাগে, তারাও কিন্তু এই মুহূর্তে যথেষ্টই অসন্তুষ্ট। তো এই যে বিষয়টা, এটা কিন্তু হওয়ার কথা ছিলই। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের আঁচ, সেই যুদ্ধের আঁচ খানিকটা ভারতে এসে পড়বে, সেটা জানাই ছিল। কিন্তু লোকসভায় দাঁড়িয়ে পেট্রোলিয়াম মন্ত্রী যখন বলেন যে দাম টাম বাড়বে না, কিংবা কোথাও কোনো অভাব টভাব নেই, তখনই তো নানান ভুল বার্তা পৌঁছবে মানুষের কাছে। যাই হোক, সেই সব বার্তা নিয়েই আজকে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে যাঁরা অর্থাৎ অতিথি হিসেবে আজকের আলোচনায় পেয়েছি, তাদের সঙ্গে পরিচয়টা করিয়ে দিয়ে আমার ডান পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভ্রা ঘোষ। নমস্কার জানাই আপনাকে। বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভ্রাদি। সুতরাং সাংগঠনিক জায়গাটা যেমন রয়েছে, আজকে মুখপাত্র হিসেবেও স্টুডিওতে হাজির। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র হিসেবে, অর্থাৎ জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসেবে প্রদেশ কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আলতামাস হাফিজ আমার বাঁ দিকে রয়েছেন। স্বাগত জানাই আলতামাস আপনাকে। আমাদের সঙ্গে অনলাইনে অর্থাৎ দূরসঞ্চারের মাধ্যমে জুড়ছেন বিজেপি মুখপাত্র সৌনক মারিক। সৌনক,
স্বাগত জানাই আপনাকে। অবশ্যই তিনজন অতিথিকেই স্বাগত জানাই। আমি আলোচনাটা শুরু করব অবশ্যই আনইন্টারাপ্টেড পর্ব দিয়ে, অর্থাৎ শুধুমাত্র তিনিই বলবেন। আমি শুরু করব শুভ্রা দিকে নিয়ে, শুভ্রা ঘোষ। কারণ এই মুহূর্তে মানুষ বিভিন্ন বিষয়কে ভোটের ইস্যু হিসেবে পেয়েছে, এসআইআরকে পেয়েছে, সেই সঙ্গে সঙ্গে পেয়েছে আরও নানান বিষয় যেগুলোতে মানুষ বেশ খানিকটা অসন্তুষ্ট, কখনো কখনো কোনো বিষয়ে মানুষ সন্তুষ্ট, কোনো দলের প্রতি সন্তুষ্ট, কোনো দলের প্রতি অসন্তুষ্ট। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিয়ে বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভটাও মানে প্রার্থী পছন্দ হয়নি, সেই বিক্ষোভটাও চলছে। সেই সবগুলোর মধ্যে এই ইস্যুটাও আবার জুড়ে গেল, গ্যাস, পেট্রোল অর্থাৎ জ্বালানির দাম বৃদ্ধি। এসআইআর তো একটা বড় ইস্যু এই ভোটে 2026-এ। তার কারণ হচ্ছে কেন্দ্রের সরকার, আমি যেহেতু বসিরহাটের একদম প্রান্তিক শহর থেকে, বসিরহাট টাকি সংলগ্ন জায়গায় আমার বাড়ি, আমার বেড়ে ওঠা, ওখানেই আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো বিরোধী দলনেতা প্রথমেই বলেছিল যে একটা রোহিঙ্গাদের বড় লিস্ট বের করবে। তা প্রান্তিক শহরের মেয়ে বউ হয়ে আমার কাছে খুব বড় আশা ছিল যে একটা বড় লিস্ট দেখতে পারবো, তাতে অনেক রোহিঙ্গারা ধরা পড়বে। কিন্তু রোহিঙ্গা কি আদেও ধরা পড়লো তো না, রোহিঙ্গার কোনো লিস্ট নেই। তাতে কি হলো, যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসেছে, যারা এমএলএ এমপি নির্বাচন করে এসেছে, তাদেরকে আমরা দেখতে পেলাম যে সেই লিস্টে তারা বিবেচনাধীনের লিস্টে রয়েছে, এবং এই বিচারাধীন লিস্টে যারা রয়েছে তারা কিন্তু তাদের যে এআই প্রযুক্তি ইউজ করেছে, তাতে যেমন আমি আমার টাইটেলটাই লিখি শুভ্রা ঘোষ বসু, একটা আমি আমার বাবার বাড়ি থেকে প্রাপ্ত করেছি, একটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে প্রাপ্ত করেছি। মেয়েদের ভারতীয় বা হিন্দু সংস্কৃতিতে, আমাদের এই সংস্কৃতিতে বর্তমান আছে যে তারা বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে তখন তার যেমন ঠিকানা, বাসাটা চেঞ্জ হয়, তার পদবিটাও চেঞ্জ হয়। মেয়েরা সব থেকে বেশি হয়রানি হয়েছে এই 2026-এ। শুধু তাই নয়, কেন্দ্রের সরকার গ্যাসের দাম যেমন বৃদ্ধি করেছে, তেমন আমাদের যে পেট্রোলিয়ামের যে লিকুইড, তার দাম বৃদ্ধি করেছে। বিশেষ করে মেয়েদের সংসারে চালানোটা খুব দায় হয়ে গেছে। পেট্রোলিয়াম মন্ত্রীকে আমরা দেখেছিলাম কেন্দ্রের, তিনি বলেছিলেন যে কোনোভাবেই কোনো কিছুর মূল্য বৃদ্ধি হবে না, মানুষের জীবনযাত্রায় আঁচ পড়বে না। যারা নিত্য নৈমিত্য জীবন চালায় তাদের কাছে যে কোনো জিনিসের দ্রব্যমূল্যের বৃদ্ধিটা তা আমাদের এই মানব জীবনে, আমাদের চলাচলে এসে প্রভাব ফেলে। শুধু তাই নয়, বিজেপি নামক দলকে আমি বলবো সবসময় তারা নারী বিদ্বেষীর দল। তার কারণ হচ্ছে তারা মুখে নারীদের কথা বলে, বেটি বাঁচাও বেটি পড়াও তাদেরই প্রকল্প ছিল। যদি সেটাকে ফলপ্রসূ করতেই পারত তাহলে ন্যাপকিনে কখনো অ্যাড দিত না। ন্যাপকিনটা আমরা দেখেছি রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, রেস্তোরাঁয় ন্যাপকিনে অ্যাড দেয়া মানে সেই ন্যাপকিনটা মুখ মুছে আমরা ডাস্টবিনে ফেলে দিই। শুধু তাই নয়, আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের কথা ভেবেছেন এবং মায়েদের কথা সবসময় তিনি ভাবেন যে মেয়েরা সমাজের বুকে কিভাবে দৃষ্টান্ত হতে পারবে, সমাজের বুকে কিভাবে দাঁড়াতে পারবে। আজকে যদি দেখেন, ঠিক ভোটের সময় আমাদের দিল্লি থেকে আমাদের বাই প্লেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সমস্ত বিজেপি নেতাদের যাতায়াত শুরু হয়ে যায়। মূল্যায়ন দু ধরনের হয়। অ্যাকর্ডিং টু সাইকোলজি যদি দেখেন, মূল্যায়নে একটা নির্বিচ্ছিন্ন মূল্যায়ন থাকে আর একটা অবিরত মূল্যায়ন থাকে। আমি প্রতিদিন খাতা চেক করছি, প্রতিদিন কাজ করছি, আর আমি পরীক্ষার সময় এসে মূল্যায়ন করছি। বিজেপি নামক দলটা তো পুরো ভোটের আগে আসে, তখন আমরা দেখি পাত পেরে তাদেরকে খেতে, এবং যে জঙ্গলমহলে আদিবাসী বাড়িতেও তারা যে খাবার দাবার খেয়েছিল, সেই জঙ্গলমহলের সেই বাড়িটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে প্রকল্পে বাড়িটা পেয়েছে, তারা সেই প্রকল্পের আওতায় ভাতাটা পেয়েছে। আজ পর্যন্ত কেউ কিন্তু সেই জঙ্গলমহলের সেই আদিবাসী পরিবারটা খোঁজ নেয়নি। বেশ অনেকগুলো ভোটের ইস্যু, অর্থাৎ এবারের নির্বাচনের আগে যে ইস্যুগুলো উঠবে সেগুলোর কথা বললেন সুব্রাদি। আমি আলতামাসের কাছে যাবো, তারপর আমি আসবো সৌম্যদের কাছে। আলতামাস, দেখুন, এটা ঠিক কথা, ভোট এলে কিন্তু পরিযায়ী পাখিরা আসা শুরু করে। পরিযায়ী পাখি মানে বিজেপি। তার আগে মোদিজিকে এখানে দেখা যাবে না, অমিত শাহজিকে দেখা যাবে না। আজকে আসামে ইলেকশন হচ্ছে, ওখানে 47,000 কারোর অ্যানাউন্সমেন্ট করে দিয়ে এলেন প্রজেক্ট। বাংলায় হচ্ছে, এখানে শুধু 18,000 কোটি টাকা করে দিয়ে গেছেন। সেটাও বলছেন যে যদি সরকার আসে তবে হবে। তো আমরা বাঙালিরা কিন্তু বিজেপির কাছে খুব একটা প্রিয়
জায়গা বলে ওরা মনে করে না, ওরা একটাকে একটা অপশন হিসাবে রেখে দিয়েছে যে যদি সরকার বানাতে পারি তাহলে দেখব কি করা যায় বাংলার সাথে। আর দ্বিতীয়ত যেটা সবথেকে বড় সমস্যা এখন আমাদের সামনে, যে 60 লক্ষ লোকের ভবিষ্যৎটা কি হবে, ওরা ভোট দিতে পারবে কি পারবে না, ওদের লিস্টে নাম থাকবে কি থাকবে না, অ্যাডজার্নমেন্টের পরে ওদের কীভাবে ওদেরকে মানে কোন জায়গায় রাখতে চলেছে ইলেকশন কমিশন, সেটা এখনও আমরা অন্ধকারের মধ্যে, আমরা কিছু বুঝতে পারছি না। এবং এই জায়গায় আমরা ইলেকশনের মধ্যে নামতে চলেছি। ভালোভাবে যদি আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন তাহলে মেজরিটি যে ভোট কাটা হয়েছে সেটা কাটা হচ্ছে হয় মুর্শিদাবাদের, মালদার বা উত্তর দিনাজপুরের, যে জায়গাগুলোতে মাইনরিটি ভোট পার্সেন্টেজ অনেক বেশি আছে। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে কাদেরকে ওরা টার্গেট করে এই পুরো এসআইআরের একটা ঘটনা ঘটিয়েছে। এতে কিছু অন্য মানে যেরকম আমাদের মতুয়াদের নামও কাটা গেছে, কিছু আরও সম্প্রদায়ের নাম কাটা গেছে, কিন্তু এটা দুর্ভাগ্য, দক্ষিণ চব্বিশ পরগনা, হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা লোক যে 2024-এ ভোট দিতে পেরেছে, যে এত বছর ধরে ভোট দিচ্ছে, 90 বছর বয়স এক একজনের, তারা পাসপোর্ট জমা করছে, তারা সমস্ত ডকুমেন্ট জমা করছে, তারপরেও তাদেরকে বলা হচ্ছে যে ওরা মানে ভ্যালিড ভোটার নয়। এটা কিন্তু একটা দুর্ভাগ্যজনক একটা গণতান্ত্রিক দেশের জন্য। যে দেশের জনগণ ভোট দিতে পারবে না, সেই দেশের গণতন্ত্রের রক্ষাটা কী করে হবে, এটা আমাদের একটা প্রশ্ন। ইলেকশন কমিশন কিন্তু একটা খুব ভালো রোল মডেল তৈরি করে দিয়ে গেছে বিহারে, কীভাবে ভোট চুরি করা যায়। আচ্ছা, আমি যখন বলি ভোট চুরি করা যায়, কেন এটা বলি, এটা কিন্তু বুঝবেন আপনি একটা ছোট্ট একটা ডেটা দিয়ে। ডেটাটা হচ্ছে যে এনডিএ এবার যে 100টা সিটে বিহারে ভালো রেজাল্ট এনেছে, সেখানে এসআইআরের থ্রু যে লোকের নাম কাটা গেছিলো সেই মার্জিনটা কিন্তু উইনিং মার্জিনের থেকে বেশি। মানে যত লোকের নাম কেটে বাদ দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে, তার থেকে কম মার্জিনে বিজেপি ওই সিটগুলো জিতেছে। আর টোটাল 72টা এরকম সিট আছে। পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি 60 লক্ষ লোকের নাম এখনও কাটা আছে। তো এইরকমই একটা পরিকল্পনা নিয়ে বিজেপি এবং ইলেকশন কমিশন চলছে, এটা কিন্তু পরিষ্কার। আর দ্বিতীয়ত আজকে তো ম্যানিফেস্টো টিএমসি বের করেছে, তার মধ্যে কি আছে যে 5 বছরের জন্য একটা যুবকে 1500 টাকা করে দেব। ম্যানিফেস্টোর কথাটা অবশ্যই পরে আসবো, অবশ্য অনেকগুলো পয়েন্ট আছে সেই বিষয়ে আলোচনা হবে, 1 ঘন্টা ধরে আলোচনা করতে হবে। তো আমাদের সঙ্গে বিজেপির যিনি রয়েছেন মিডিয়া প্যানেলিস্ট সৌনকের কাছে আমি এবার যাব সরাসরি। সেটা হচ্ছে যে অনেকগুলো ইস্যু এবং সেই বিষয়গুলোতে বারবার কেন্দ্রীয় সরকারের দিকে নজর চলে যায়, বারবার সেদিকেই অঙ্গুলি নির্দেশ করে বিরোধী দলগুলো। এ রাজ্যের শাসক দল কিংবা অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তারা সকলেই সেদিকেই দিক নির্দেশ করেন। এবং সেই সঙ্গে সঙ্গে একটা শব্দ বারবার উল্লেখিত হয়, সেটা হচ্ছে পরিযায়ী, অর্থাৎ যারা অন্য রাজ্য থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা এ রাজ্যে আসছেন নির্বাচনী প্রচারে, সেটা তো তারা আসবেনই, কিন্তু তাদেরকে অন্য সময় দেখতে পাওয়া যায় না, এই অভিযোগটাও কিন্তু ওঠে। শোনো, হ্যাঁ, বিষয়টা প্রথমেই যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সর্বভারতীয় একটি দল। তৃণমূল কংগ্রেস নিজেদের সর্বভারতীয় দল বলে। যখন ত্রিপুরায় তাদের পার্টির ফ্ল্যাগ ফেলে দেওয়া হয় বা পার্টি অফিস আক্রান্ত হয়, যে কোনোভাবেই আক্রান্ত হয়েছিল, সেই সময় তাদেরকে বাংলা থেকে ছুটে যেতে হয়েছিল ফ্ল্যাগ তোলার জন্য। তাদের দলের লোক সর্বভারতীয় দল বললেও সর্বভারতে ছড়িয়ে নেই, তাই জন্য ত্রিপুরা ফ্ল্যাগ তোলার লোকও পায়নি তারা। তো আজকে সর্বভারতীয় দলের সর্বভারতীয় মানুষজন প্রত্যেকটা বিধানসভা থেকে, এটা আমাদের রুচি, এটা আমাদের কালচার, এইভাবেই হয়ে থাকে। এই ভোট যদি কেরলে ভোট হয়, যদি অন্য সময় মানে যখন বেঙ্গলে ভোট নেই, অন্য সময় অন্য কোনো রাজ্যে ভোট হয়, সেটা কেরল হতে পারে, সেটা গুজরাট হতে পারে, বেঙ্গল থেকেও প্রতিনিধি দল হিসেবে 10 জন 20 জন 25 জন যারা এক্সপার্ট যে বিষয়, হয়তো কেউ সমাজ মাধ্যমের বিষয়ে এক্সপার্ট, কেউ হয়তো ভোট করানোর ক্ষেত্রে এক্সপার্ট, বিভিন্ন এক্সপার্টাইজ লোকজনকে আমরা সেই রাজ্যে, যে রাজ্যে ভোট হয় সেখানে ভোটের আগের দিন অবধি বা 2-4 দিন আগে অবধি পাঠানো হয়। এটা ভারতীয় জনতা পার্টির একদম ঘোষিত বিষয়, এটা কোনো লুকোচুরির ব্যাপার নেই। এবং অন্য রাজ্যে আমাদের এত লোক রয়েছে, আমাদের আনার ক্ষমতা আছে, দেশের বাইরে তো নিয়ে যেতে হচ্ছে না, আমরা তো বাংলাদেশে নিয়ে যাচ্ছি না, আমরা তো ভারতবর্ষ, এটা একটা এর সার্বভৌমত্বকে নষ্ট করতে চাইছে এই কথাগুলো বলে, যে বহিরাগত কিসের বহিরাগত? আর যারা বাংলাদেশ থেকে এসে রয়েছে, যারা দিনের পর দিন বাংলাদেশের বর্ডার ক্রস করে এসে 2 জায়গার ভোটার কার্ড, লাভলি খাতুনের মতো যে তৃণমূলের যাদের পঞ্চায়েত প্রধান ছিল, তো তারা বাংলাদেশেরও ভোটার, এখানকারও ভোটার, 2 জায়গা, তারা বহিরাগত নয়। আর যারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য থেকে এই রাজ্যে আসছে তারা বহিরাগত। এই কথাটা বলার মধ্যে যে সার্বভৌমত্ব বা ভারতবর্ষের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে বারবার ধ্বংস করার চেষ্টা করে এই বিরোধী দলগুলো। তো লোক আসে এবং এটাই আমাদের প্রথা। এবং প্রত্যেকটা প্রদেশ থেকে, হ্যাঁ, বাংলায় ভোট আছে,
প্রতিটা প্রদেশ থেকে 10 জন 12 জন 15 জন করে প্রতিনিধি তারা এই ইলেকশনের সময় আসবে এবং আমাদেরকে সাহায্য করবে। এবং আমরা যেরকম সামনে থেকে লড়াই করি, তারা ব্যাক অফিসে তারা কাজ করে, তারা বিভিন্নভাবে হেল্প করে। সেই রাজ্য কিভাবে জিতেছে, সেই রাজ্যের জেতার জন্য কি কি বিষয় কাজ করেছে, সেই রাজ্যে জেতানোর জন্য মানুষের কাছে অবধি কি করে পৌঁছানো সম্ভব হয়েছে, কিভাবে যোজনাগুলোর সুবিধে যারা পেয়েছে তাদেরকে সুবিধে দেওয়ার ফলে তারা কিভাবে কন্ট্রাক্ট করতে পেরেছে, এই বিষয়গুলো তারা গাইড করে, তারা জিতিয়ে আমাদের সঙ্গে পাশে থাকছে যে এখানেও কিভাবে জেতানো সম্ভব, কিভাবে আমরা মানুষের আরো কাছে পৌঁছতে পারবো, সেই বিষয়ে আমাদেরকে পথ নির্দেশ করে। এবং আমরা পথ নির্দেশ নিই, কোনো ক্ষেত্রে হয়তো তাদের থেকে অনেক কিছু শেখার তো শেষ নেই, শিখি। প্রতিটা রাজ্যের মানুষের সঙ্গে আমাদের এই কালচারের যে মেলবন্ধন, এই দেওয়া নেওয়া, এটা আমাদের ভালো লাগে। তো এই যে বিষয়টা, তার সঙ্গে যে বিষয়টা উঠে আসছে গ্যাসের দাম, হ্যাঁ গ্যাসের দাম হয়তো তৃণমূল কংগ্রেসের যে স্ট্র্যাটেজি, যে ভোট এলে ভাতা দাও, ভোট এসছে এতদিন দিয়ে দিল না সরকারি কর্মচারীদের, হঠাৎ ঠিক ভোট ঘোষণা হওয়ার 1 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললো সব দিয়ে দেবো। মানে বিষয়টা, এবং যুবসাথী এই যুবসাথীর যে 1500 টাকা ঘোষণা করেছিল সেটা দেওয়ার কথা ছিল 2 মাস পর। ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে, কারণ তারা এত বেশি প্রচার করেছে, ভয় পেয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এই ভারতীয় জনতা পার্টির ভয়, মমতা বন্দ্যোপাধ্যায় 2 মাস আগেই এই যুবসাথীর টাকা চালু করে দিল ভোটের আগে। তো এই জয়টা অবশ্যই ভারতীয় জনতা পার্টির জয়, সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছে যাক, ভালো কথা, সবাই টাকা পাক। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের করাপশন এবং তৃণমূল কংগ্রেসের এই মিথ্যাচারকে মানুষ আর বিশ্বাস করছে না। পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূলের মা মাটি সরকারের বিরুদ্ধে, এবং মা মাটি সরকারের নাম করে যেভাবে পশ্চিমবঙ্গকে ক্রমাগত একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে, তো সেইটা সম্পর্কে কিন্তু মানুষ খুব বিচলিত। এবং পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূলের বিরুদ্ধে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ গ্যাসের দাম, যুদ্ধের কারণে অন্য দেশে গ্যাস সাপ্লাই এখানে যথেষ্ট আছে, কিন্তু একটা ভয়ের পরিস্থিতি, বিরোধীরা হৈ হৈ করে উঠলো যে গ্যাস নেই। আপনি একটা কথা ভাবুন, যে আপনার একটা এলাকায় ধরুন 10,000 গ্যাস লাগে প্রতি সময়, তো সেই 10,000 গ্যাসটা হঠাৎ করে যদি বেড়ে গিয়ে চাহিদাটা, মানে একটা বাইরে আলোচনা কেউ শুনলো যে না গ্যাস পাওয়া যাচ্ছে না, সবার আগে সেই লোকটা গিয়ে বাড়িতে গ্যাস বুক করছে। এবং গ্যাসের ডিমান্ডটা যখন একটা অঞ্চলে হুহু করে বেড়ে যাচ্ছে, যার একটা গ্যাস বাড়িতে রয়েছে মজুদ, সে গিয়ে আরেকটা গ্যাস সেই মুহূর্তে গিয়ে বুক করছে, তো যখনই ডিমান্ড বাড়বে তখন সাপ্লাই চেনে টান পড়বে। তো এই যে ক্রাইসিস, যে বাইং ক্রাইসিস এটাকে বলা হয়, একটা বাইং ক্রাইসিস তৈরি হচ্ছে, যে কারণে গ্যাসটার একটু সমস্যা হচ্ছে। তবে গ্যাস আমাদের যথেষ্ট রয়েছে, এবং জ্বালানি, বাংলাদেশ এত অপমান ভারতবর্ষকে করার পরেও তারা যখন বিপদে পড়েছে, আমরা কিন্তু তাদের ধর্ম দেখিনি, তাদের ভাষা দেখিনি, তারপরেও বাংলাদেশকে কিন্তু ভারত সরকার তেল দিয়ে সাহায্য করেছে। তো একই রকম ভাবে আমার মনে পড়বে অবশ্যই সৌনক বাবু, যে সময়টায় করোনা কাল, এবং সেই সময়টাতে হঠাৎ একটা দেখতে পাওয়া গেল যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে, আমি দ্বিতীয় দফার ভ্যাকসিনটা নিতে গিয়ে দেখতে পেয়েছি, আমি সৌনক বাবু শেষ করি, ভ্যাকসিন নিতে গিয়ে আমি দেখতে পেয়েছি যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এবং তার জন্য আমার যে ডিউ ডেটটা ছিল ওই 60 দিনের মধ্যে নিতে হতো, আমার সেই ডিউ ডেটটা পেরিয়ে গিয়েছিল। আমি 67তম দিনে গিয়ে ভ্যাকসিনটা নিতে পেরেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে সেই সময়টাতে বিভিন্ন দেশে ভারত সাপ্লাই দিচ্ছিল ভ্যাকসিনের, সুতরাং অন্য দেশকে দেখতে গিয়ে নিজের দেশের মানুষ পাচ্ছে না, সেরকমটাও কিন্তু ছবি দেখতে পাওয়া যায় সৌনকবাবু। এটা প্রথম ছবি নয়। দ্বিতীয়ত একটা কথা বলবো, অবশ্যই আমি আলোচনায় আসবো, হাত তুলেছেন শুভ্রাতি, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাও তো দেখতে পাওয়া গিয়েছে যে এই গ্যাসের কোনো রকম অভাব নেই, এটা বা অন্যান্য জ্বালানির কোনো অভাব নেই, সেটা লোকসভায় দাঁড়িয়ে বলেছেন হরদীপ সিং পুরী, অর্থাৎ মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি বলবার পরেও কিন্তু সেই সমস্যাটা রয়েই গিয়েছে। গ্রামাঞ্চলে জানেন তো, এই যে লক ইন পিরিয়ডটা, যেটা আমরা 25 দিন করে খুব ঝড় উঠছে, শহরাঞ্চলে 25 দিন লক ইন পিরিয়ড, গ্রামাঞ্চলে সেটা হয়ে যাচ্ছে 45 দিন। 45 দিন ধরে একটা গ্যাস চালানো, যদি সংসারে বেশ কয়েকজন মানুষ থাকেন, অর্থাৎ 2 জনের সংসার যদি না হয়ে সেটা 8 জনের সংসার হয়, তাহলে সেক্ষেত্রে একটা সিলিন্ডারে 45 দিন চালানোটা যথেষ্ট কঠিন, সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু সেই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হয়ে রয়েছে, এবং সেটাতে কিন্তু মানুষ এই মুহূর্তে বুঝতে চাইছেন না খুব একটা, যে তারা খুব ভালো রয়েছেন, গ্যাস তাদের কাছে খুব ভালো সাপ্লাই আসছে। অটো চালকরা কিন্তু বলছেন না
যে এই 13 টাকা বেড়ে যাওয়ার ফলে তারা খুব খুশি হয়েছেন। এই 13 টাকা বেড়ে যাওয়ার পরে ভাড়াগুলো বাড়বে যখন 5 টাকা করে প্রতি রুটে, কলকাতায় এতগুলো রুটে অটো চলে, আমি শুধু কলকাতার কথাই ভাবছি, অন্যান্য শহরাঞ্চল তো রয়েছেই, সেখানে 5 টাকা করে যখন ভাড়া বেড়ে যাবে, 20 টাকাটা 25 টাকা, 25 টাকাটা 30 টাকা হয়ে যাবে, তখন সাধারণ মানুষ যারা যাত্রী তারাও কি খুব খুশি হবেন? আমি আসবো আপনার কাছে সৌনকবাবু, তার আগে শুভ্রাদি হাত তুলেছেন। আমি ভাই সৌনকের কাছে একটা প্রশ্ন করতে চাই। সৌনক এখন বলল যে বাইরে থেকে আধিকারিক আসলে আমাদের ভোট পেতে সুবিধা হয়, তার জন্যই কি এই সমস্ত আধিকারিক চেঞ্জ, ডিজি চেঞ্জ, আইসি চেঞ্জ? আধিকারিক না, নেতার কথা বলেছেন। না, ও আধিকারিকদের কথাই বলেছে যে আধিকারিকরা বাইরে থেকে আসলে আমাদের একটু ভোট পেতে সুবিধা হয়। তো এইটা যদি বিজেপি ছক হয় যে বাইরে থেকে আধিকারিকরা আসবে এবং আধিকারিকদের চেঞ্জ করে দেওয়া হবে, আমার বসিরহাটের এসপি চেঞ্জ হয়ে গেছে, আমাদের সমস্ত আধিকারিক চেঞ্জ করে, এবং যেটা বাংলাকে আক্রমণ করার জন্য সমস্ত আধিকারিক সমস্ত জায়গা থেকে পুলিশ প্রশাসন দিয়ে সবাইকে চেঞ্জ করলেও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে। তার কারণ বাংলার মানুষ জানে 2021 নির্বাচন এর থেকেও কঠিন ছিল, এবং 2026-এ বিজেপি এসআইআর এর নাম করে আমাদের বৈধ ভোটার বাদ দিয়েছে, এবং বাইরে থেকে যে পরিমাণে আধিকারিকরা তোমরা নিয়োগ করেছে, শুধু তাই নয় বদল করেছে, তারপরেও আমি বলবো যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাড়ি দিয়েছেন। বাংলার বাড়িতেও আপনারা চিটিংবাজি করেছেন। আপনার আধিকারিক বাংলার বাড়ির টাকা তো মোদী সরকার দেয়নি, বাংলার বাড়ির টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষকে বাংলার বাড়ি গরিব মানুষের টাকা মেরেছে, 3 লাখ টাকা দেওয়ার পর সেখানে গিয়ে বাংলার মানুষের প্রতি বিচারিতা করা তার একটা লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি যদি বাংলার মানুষের কথা ভাবতো ভাই সৌনক, তাহলে তো তিনি বাংলার বাড়ির প্রকল্পের টাকাটা দিতে পারতেন, তিনি তো দেননি। সেই অনুযায়ী তো বাড়ির টাকাও খেয়ে নিয়েছেন, বালির টাকা, বাড়ির টাকা। তাহলে বিজেপি না, আমি একটা এই যে মাঝখানে যে ক্রস ডিসকাশনটা হলো, সেই ক্রস ডিসকাশন থেকে একটা বিষয় মনে হচ্ছে এরকমটাই যে শুভ্রাদির দোষারোপ করছেন সৌনকদের, সৌনক দোষারোপ করছেন শুভ্রাদিকে, কিন্তু এরকমটা ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সৌনক, যে প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি রাজ্যের বকেয়া রয়েছে, যে বিষয়ে নথি বারংবার দেওয়া হয়েছে, বারংবার সেই বিষয়ে সামনে এসে বলেছেন, এমনকি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছেন যে এই টাকাগুলো যাতে দিয়ে দেওয়া হয়, যাতে বাংলার মানুষ ভালো থাকে। আমি তৃণমূল বিজেপির কাছে আসবো, কিন্তু তার আগে আলতামাসের কাছে যাব। আলতামাস, বিজেপির দাদা একটা ভালো কথা বললেন যে বাইরে থেকে যাদেরকে আনা হচ্ছে ওদের দলের প্রধানমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন লোকেরা। প্রধানমন্ত্রী 2টি সভা ইতিমধ্যে করে ফেলেছে, আরো করবেন, আরো 12টা করবেন, আরো 12টা, টোটাল 14টা উনি সভা করবেন। গতবার লোকসভা নির্বাচনের আগে 18টা সভা করেছিলেন। তা আমি যেটা বলতে চাই, প্রধানমন্ত্রী আপনারও যে হ্যাঁ অবশ্যই বাইরে থেকে আপনারও অবশ্যই গোটা দেশে বাইরে তিনি থেকে প্রচার করেন যখন, তখন প্রধানমন্ত্রী। তিনি বিজেপির বরিষ্ঠ নেতা, তাই নয়? ঠিক না না, আছে, উনি সবসময় বিজেপি প্রধানমন্ত্রী নেতাই, বললেন না? উনি যাই হোক, প্রধানমন্ত্রী হতে আমি পারেন। আলতামাসের কথাটা শুনি। হ্যাঁ, আপনার আসলে প্রধানমন্ত্রী ব্যাপারটা নয়, কি হচ্ছে যে আপনার উনি নাম আলতামাস বিজেপি বলে কি নেতারা আপনার প্রধানমন্ত্রী বাইরে থেকে নয়? যখন আসে, দাদা কথাটা তো শুনুন, আপনিও বলবেন যে আমি ঠিক বলছি। আলতামাস, বিজেপি নেতারা যখন বাইরে থেকে আসে পশ্চিমবঙ্গে, তখন আমাদের সভার্নিটিটা সেফ হয়, এটাই উনি বললেন, সার্বভৌমত্ব বাঁচিয়ে রাখা যায়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো মানুষ বাইরে কাজ করতে যায়, ওকে ওখানে নির্যাতন করা হয় বাংলায় কথা বলার জন্য, ওকে মারা হয়। আমার চোখে দেখা, আমি পানিপথ ঘুরেছি যখন এই ঘটনা ঘটছিল, ওখানে পুলিশ ধরে ধরে নিয়ে গিয়ে মেরেছে, পা ভেঙে দিয়েছে। 18 বছর, 19 বছর, 20 বছরের ছেলে 2টো পা ভেঙে দিয়েছে। ভবিষ্যৎ কী হবে? তখন কিন্তু ভারতের সার্বভৌমত্বটা নষ্ট হয় না, তখন ভারত একদম মানে আমরা এনার্জি পাচ্ছি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে মারা হচ্ছে, খুব ভালো লাগে। বাঙালি হিসাবে তো দাদারও কষ্ট পাওয়া উচিত, কিন্তু এটা নিয়ে উনি কোনোদিনও এই কথা বলতে পারবেন না, কারণ যেহেতু ওটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। সেকেন্ড হচ্ছে এলপিজি গ্যাস নিয়ে যে কথাটা, আমরা মানে এটা সত্যি কথা যে এপস্টিনের যে বন্ধু হরদীপ সিং পুরী, উনি কিন্তু সত্যিকারে ব্লান্ডার তো প্রথম দিনই করে দিয়েছিলেন, যখন উনি বলছেন যে গ্যাসের কোনো সমস্যা নেই, কিন্তু আবার বলছেন যে মানে আমরা মানে বুকিংয়ের যে ডেটটা, যেটা আগে 20 ছিল ওটাকে 25 করছি, গ্রামের ক্ষেত্রে 45 করছি, বা 60 টাকা দাম বাড়িয়ে দেওয়া, দুটো কথা কিন্তু ম্যাচ হলো না। যদি সমস্যা না থাকে তাহলে এগুলো দরকার ছিল না, আর যদি সমস্যা থাকে তাহলে সেটা মেনে নেওয়া উচিত ছিল। সমস্যাটা কিন্তু আছে, কেন আছে? আমাদের ভারতবর্ষে গ্যাসের কিন্তু কোনো ভান্ডার নেই খুব একটা, আমরা মেজরিটিটা বাইরে থেকে আনাচ্ছি, তারও কিন্তু ওটাকে স্টোর করার আমাদের কাছে কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকাতে আমাদের কাছে বাফারটা মেজরিটি দেখা যাচ্ছে 7 থেকে 8 দিনের থাকে। যুদ্ধ শুরু হয়েছে,
10 দিনের মাথায় কিন্তু হাহাকার হয়ে গেছে। আর এই হাহাকারটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালিতে গ্যাসের সমস্যা ছিল, লোক বুকিং পাচ্ছিল না, নালে এতগুলো রেস্টুরেন্ট কোনো বিজনেসম্যান নিজের রেস্টুরেন্ট ইচ্ছা মতো বন্ধ করে দেয় না। ও রোজ আসে, রোজ খায় বলে ও কিন্তু ব্যবসা চালানোর জন্য মরিয়া। সেই জায়গায় ও যদি ব্যবসা বন্ধ করছে, এর মানে গ্যাস নেই। গ্যাসের সমস্যাতে যদি রেস্টুরেন্টগুলো বন্ধ হয়, তাহলে সমস্যাটা কোথায়? প্রায় 80 লক্ষ মানুষ এই রেস্টুরেন্টগুলোতে কাজ করে পুরো ভারতবর্ষে। ফুড ডেলিভারি অ্যাপে 13 লক্ষ লোক কাজ করে, প্রায় বেশি হতে পারে। এদের চাকরি চলে যাবে, এর দায়িত্ব কি বিজেপি নিতে পারে? এই ছবিটা কিরকম ভাবে পড়েছে, আমি আমাদের অফিস যেখানে, তার আশেপাশেই এরকম বেশ কিছু দোকান রয়েছে, সেই সমস্ত দোকান ছোট রেস্টুরেন্ট, সেখানে খাবার দাবার বিক্রি হয়, সেখানেও কিন্তু এর প্রভাব পড়েছে। আমি আসবো অবশ্যই, সৌনক কিছু বলতেও চাইছিলেন, কিন্তু তারপর সেটা অবশ্যই বিরতির পর একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি কারোর জন্য অপেক্ষা করে না, বিরতির পর ফিরে আসছি সব প্রশ্নের উত্তর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বঙ্গযুদ্ধ 2026-এ আমাদের আলোচনা চলছে, আলোচনার মধ্যে নানান বিষয় উঠে আসছে, কিন্তু সবটাই কিন্তু বাংলার সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ বাংলার মানুষ কি ভাবছেন এই ভোটের মরশুমে, ঠিক কি ভাবছেন, বিভিন্ন বিষয় হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে শুভ্রা ঘোষ বসু, রয়েছেন কংগ্রেসের তরফে অর্থাৎ জাতীয় কংগ্রেসের তরফে আলতামাস হাফিজ, এবং সেই সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির তরফে রয়েছেন সৌনক মারিক। আমি তিনজনকে আরও একবার স্বাগত জানাবো। আমাদের দর্শকদেরও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই যে তেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়েনি, ডিজেলেরও দাম বাড়েনি, কিন্তু প্রিমিয়াম পেট্রোল, যেটা পাওয়ার পেট্রোল বলা হয়, তার দামটা বেড়েছে 3 টাকা 20 পয়সা, 2 টাকা 30 পয়সা লিটারে। ওই 3 আর 2 উল্টোপাল্টা হয়ে গেছে আর কি, 2 টাকা 30 পয়সা বেড়েছে। কিন্তু অটো এলপিজির দামটা কিন্তু অত্যধিক বেড়ে গেছে, হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে 13 টাকা লিটার প্রতি বেড়ে গিয়েছে। গ্যাসের দাম তো আগেই বেড়েছিল, অর্থাৎ ডোমেস্টিক গ্যাস এবং বাণিজ্যিক রান্নার গ্যাস, তার দাম তো আগেই বেড়েছিল, কিন্তু এই যে বৃদ্ধি, হঠাৎ করে মূল্য বৃদ্ধি, সেটাতে বেশ খানিকটা সমস্যায় মানুষ। কতটা সমস্যায় মানুষ, সেটাই বোঝবার চেষ্টা করবো আমরা। একটুখানি বিশিষ্ট মানুষদের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। জাতীয় কংগ্রেসের তরফে প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক সুমন রায়চৌধুরী, তিনি কি বলেছেন একবার শুনুন। সুমন রায়চৌধুরী কংগ্রেসের তরফে, তিনি এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা ঠিক কী করছেন, কতটা মানুষ সমস্যার মধ্যে, সেটা একটুখানি জানবার চেষ্টা করেছিলাম, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন তার প্রতিক্রিয়া। দেখতে পাচ্ছেন উপসাগরীয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, সাধারণ মানুষের কিভাবে হয়রানি হচ্ছে। 25 দিন 30 দিনের আগে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এবং কেন্দ্রীয় সরকার সিলিন্ডারের দাম 60 টাকা প্রতি সিলিন্ডার অলরেডি বাড়িয়ে দিয়েছে। পেট্রোল পাম্পে বিরাট বিরাট লাইন। তা এর দায়ভার কে নেবে? এর দায়ভার তো কোট আনকোট বিশ্বগুরুকে নিতে হবে, এর দায়ভার তো কেন্দ্রীয় সরকারকে, পেট্রোলিয়াম মন্ত্রককে নিতে হবে। আপনাদের ব্যর্থ বিদেশ নীতি, ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি, আমেরিকার কাছে আত্মসমর্পণ এবং রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিকে না মানার ফল আজকে সাধারণ ভারতবাসী এবং বঙ্গবাসীকে নিতে হচ্ছে। তাই আজকে পেট্রোল পাম্পে লম্বা লম্বা লাইন, তাই আজকে গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি, তাই আজকে মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে। এর সম্পূর্ণ এর ব্যর্থতার দায় নরেন্দ্র মোদী সরকারের, নরেন্দ্র মোদীর ভারতবর্ষের বিদেশ নীতি, লক্ষ্য না রাখতে পারার ব্যর্থতা, সারা পৃথিবীতে কি চলছে এদিক ওদিক, এবং পুরনো বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তৃণমূল নেতা কৃষাণু মিত্র, তিনিও জানিয়েছেন তার প্রতিক্রিয়া, সেটাও একটু শোনাবার চেষ্টা করবো আমাদের দর্শকদের। দেখুন, এটা তো সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের অপদার্থতা, অকর্মণ্যতা, তাদের পরিকল্পনার অভাব। একটা যুদ্ধ অলরেডি চলছে রাশিয়া ইউক্রেনের, সেটা নিয়ে কত দুর্ভোগ হয়েছে, আমাদের হয়েছে, সারা বিশ্বের হয়েছে। তারপরে যে প্রধানমন্ত্রী দাবি করেন যে তার সাথে নাকি আমেরিকার খুব ভালো সম্পর্ক, ইসরায়েলের খুব ভালো সম্পর্ক,
তো যুদ্ধের দুদিন আগে অবধি তিনি ইসরায়েলের মাটিতে ছিলেন, ইসরায়েলকে কি মাদারল্যান্ড ফাদারল্যান্ড বলে বেড়াচ্ছিলেন। তো উনি একটুও আঁচ পাননি যে এরকম একটা বড় বিপর্যয় আসতে চলেছে। এটা তো আমি কখনো মানতে পারি না। নিজেদেরকে বিশ্বগুরু দাবি করছেন, এত কিছু বলছেন, তারপরে আপনার এত বড় একটা যুদ্ধ হতে চলেছে যেটা এতদিন ধরে চলবে, তাতে এত বড় একটা এলপিজি পেট্রোল ডিজেলের সংকট দেখা দেবে। এই ব্যাপারে আপনি কিছুই জানতেন না। যদি আপনি একদমই কিছু না জেনে থাকেন তাহলে তো আপনি চরম অপদার্থ। আর যদি জেনেও আপনি কিছু না করে থাকেন, যার দরুন আজকে সাধারণ ভারতবাসীকে এই অসুবিধা পোহাতে হচ্ছে, তার দরুন আপনি অপদার্থ। মানে দুটো দিকেই আপনি অপদার্থতা নিজের এবং অকর্মণ্যতা প্রমাণ করছেন। ইন্ডিয়া জোটের দুটি গুরুত্বপূর্ণ দল তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস, তারা কিন্তু অঙ্গুলি নির্দেশ করছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের দিকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর দিকেই কিন্তু আঙুলটা যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ঠিক কি বলবে সেটা তো আমরা জানি না। এই মুহূর্তে বিজেপির তরফে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সৌনক পারিক। সৌনক কিছু বলতেও চাইছেন, আমি একদম সরাসরি সৌনকের কাছে যাব। সৌনক, মূল কথা ছিল এই তৃণমূলের মুখপাত্র কৃষাণু মিত্র, উনি ভারতকে কেন বিশ্বগুরু বলা হচ্ছে ওনার গায়ে লাগছে। ওনাদের মানে রুচি বোধটা কোথায় গিয়ে পৌঁছেছে যে ভারতকে বিশ্বগুরু বললে ওনার গায়ে লাগছে। এটা অদ্ভুত ভাবে উনি বলেন। আর প্যালেস্তাইনের পতাকা যখন পাক সার্কাস, রাজাবাজার সহ মেডিয়াপুরের বিভিন্ন জায়গায় খামেনির ছবি লাগিয়ে ঘুরে বেড়ানো হয়, তখন ওদের কোনো বক্তব্য থাকে না। আর কেন ফাদারল্যান্ড বলা হয়েছে সেই নিয়ে ওনার খুব সমস্যা, খুব গায়ে লাগছে। আজকে দুর্ভাগ্যের ব্যাপার এটাই, আজকে ইসরায়েল বরাবর ভারতবর্ষের পাশে থেকেছে, বরাবর যে কোনো যুদ্ধের সময় তারা সাপোর্ট করেছে, পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাদেরকে বলা হয়েও থাকে, তাদের এত কেন গায়ে লাগছে? আর প্যালেস্তাইনের পতাকা নিয়ে যখন রাস্তা দিয়ে যাওয়া হয় মিছিল করে, ইন্ডিয়ার পতাকার পাশে প্যালেস্তাইনের পতাকা বেশি উঁচু করে লাগানো হয়, তখন এদের কোনো বক্তব্য কিন্তু পাওয়া যায় না। আর আপনি চলে যান, খামেনির ছবি লাগিয়েছে এরা আমরা জানি যে তিনি কত বড় মার্ডারার ছিলেন এবং সারা বিশ্ব জুড়ে কত খুন খারাপি চালিয়েছেন। কিন্তু সৌনক, এটাও তো অস্বীকার করবার উপায় নেই, যদি ইরানের সঙ্গে সম্পর্কটা একটু সাবলীল করবার চেষ্টা না করা হতো, তাহলে হরমুজ প্রণালীতে সেই জাহাজ দুটি, যে জাহাজ দুটির বিজ্ঞাপন এখনো আপনারা করছেন, সেই জাহাজ দুটি কিন্তু আসতে পারতো না। সেই জ্বালানি ভর্তি জাহাজ এসেছে বলে খানিকটা অন্তত হাফ ছেড়ে বেঁচেছে গোটা দেশের মানুষ। সেটাও যদি এসে থাকে সেটা তো নিশ্চয়ই কংগ্রেসের বিদেশ নীতির জন্য আসেনি, সেটাও ভারতের বিদেশ নীতির জন্যই এসছে। ভারতকে আজকে বিশ্বগুরু বলা হলে কারোর যদি গায়ে লাগে, সেটা কিছু করার নেই, এটা তিনি দেশদ্রোহী, তাদের বাংলাদেশিদের ভোটের উপর ডিপেন্ড করতে হয়, তাই জন্য এই কথাটা মেনে নেওয়া যায় না। ভারতকে বিশ্বগুরু ব্যাপারে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে মোদী সরকার নিজেকে স্বঘোষিত ঈশ্বর ঘোষণা করেছে। আমরা জানি নরেন্দ্র মোদী ঈশ্বরের দূত, ঈশ্বর থেকে এসছেন। তাহলে সৌনক যে এতগুলো কথা বলছে, বাংলার মানুষের যখন আমরা গরিব, দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যাই, সেখানে কিন্তু ওই একটা গ্যাস পাওয়ার পর যাদের ডবল সিলিন্ডার নেই, আর একটা গ্যাস পেতে গেলে একটা 46 দিনের গল্প লেগে যাচ্ছে। তাহলে এই 46 দিন একটা সংসার চালাতে গেলে সেখানে পরিবারের মানুষের সংখ্যাও বেশি। তাহলে কেন কেন্দ্রের সরকার এই গ্যাসটা আগে থেকে যদি মজুত করে রাখতো, তাহলে আজকে মানুষকে এই জায়গাটা তাদের পোয়াতে হতো না। শুধু তাই নয়, আমি কংগ্রেসের যে এসছে, আমি আলতাবের সঙ্গেও সহমত পোষণ করব যে পরিযায়ী শ্রমিক পুরুলিয়ার সুখের মাহাতো 24 বছরের, তাকে কেন পিটিয়ে মারা হলো, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, তখন তোমাদের কেউ, তুমিও তো একজন বাঙালি, তাহলে কেন বিজেপির কেউ সেদিনকে তার পাশে দাঁড়ালো না? তার পরিবারের সেই ছিল একমাত্র অর্জন করার। শুধু তাই নয়, মোদিজি যেখানেই আসেন সেখানেই তিনি যে এসছেন ব্রিগেড ময়দানে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তিনি যে এসছেন পিছনে বিশাল বড় করে দক্ষিণেশ্বরের ছবি দিয়ে সেখানে তিনি মা কালীর নাম করছেন। আরে আমরা যারা রাজনীতির অঙ্গনে আসি, আমরা কর্ম কে কি করেছে, কি কাজ করেছে, সেই খতিয়ান দেখে কাজ হয়। কোনোদিন ধর্মের ভিত্তিতে কোনোদিন রাজনীতি হয় না। তার কারণ একটা মায়ের কোনোদিন ধর্ম হয় না, প্রসবের রক্তে কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান লেখা থাকে না, কারণ মেয়েরা একমাত্র সব থেকে বেশি সমাজের শক্তিশালী, তাদের প্রসব যন্ত্রণাটা পুরুষ ভোগ করে না। নারী শক্তি বলা হয় সেই কারণেই। আজকে আমাদের প্যানেলে অবশ্য নারী শক্তি একটু মানে 25% মাত্র, কিন্তু আমি একটু আলতামাসের কাছে যাব। সেটা হচ্ছে না, একটা বিষয় তো পরিষ্কার, সেটা হচ্ছে যে এই বাঙালি অস্মিতা বা বাঙালির যে সেন্টিমেন্ট, সেটাকে একটুখানি
নজরে রাখতে চাইছে এই মুহূর্তে বিজেপিও। তার কারণ হচ্ছে শুধুমাত্র এটা তৃণমূল কংগ্রেসই সামনে আনবে সেরকমটা নয়, কিন্তু এটাও খেয়াল রাখতে হচ্ছে, যেটা একটু আগে আলতামার শাফিজ বলছিলেন, যে বিভিন্ন রাজ্যে গত বছর জুন মাস থেকে শুরু হয়েছে একের পর এক রাজ্য, যেগুলো বিজেপি শাসিত রাজ্য, অস্বীকার করবার উপায় নেই যে অসমে কিংবা ছত্তিশগড়ে অথবা ওড়িশাতে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে, রাজস্থানে ঘটেছে, এমনকি দিল্লিতে পর্যন্ত ঘটেছে, মহারাষ্ট্রে ঘটেছে, এইভাবে বাঙালিদের উপর অত্যাচার, সেই ছবি, হ্যাঁ, হরিয়ানাতে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এবং সেই যে বাঙালি উষ্মিতা বা বাঙালির যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা কি এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি বড় হয়ে উঠবে এবারের নির্বাচনে? এটা একটা বড় ইস্যু। দেখুন, আলতামাস, মোদিজি বাংলায় এসে দুটো বা তিনটে শব্দ বাংলায় বলে ভাবেন যে আমরা বাঙালিরা ভুলে যাব যে আমার এখানকার পরিযায়ী শ্রমিকদেরকে, বাচ্চাদেরকে অন্য বিজেপি শাসিত রাজ্যে গিয়ে মার খেতে হয়, এটা কিন্তু সবথেকে বড় ভুল ধারণা ওনার। দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখন যে একটা কথা উনি বললেন যে বিশ্বগুরু, বা আমরা কেন যদি বলে বিশ্বগুরু তাহলে আমাদের খারাপ, এটা কিন্তু ভুল ধারণা। আমার ভালো লাগে, আমি যখন বিদেশে যাই কেউ বলে ভারত মহান, আমার ভালো লাগে, কিন্তু ভারত মহান কেন বলে জানেন? গান্ধীর জন্য বলে, মোদির জন্য কিন্তু বলে না। যতদিন আপনারা যতই যাই বলুন, আজকে মুসলিম বিরোধী হতে গিয়ে, একটা সম্প্রদায়কে কোণঠাসা করতে গিয়ে জোর জবরদস্তি ইরানের সাথে সম্পর্ক খারাপ করে পুরো ভারতবর্ষকে সমস্যার সম্মুখীন ফেলেছে। কোন ইরানের কথা বলছি? আপনার ইসরায়েল তো বন্ধু আজকে। এই ইসরায়েল কিন্তু পাকিস্তানকে বলে বিরোধিতা করেনি যে কাশ্মীরটা পাকিস্তানের না আমাদের, এ কিন্তু ইসরায়েল করেনি কোনোদিনও, ইরান করেছে। ইরান আমাদের সমর্থন করেছিল যে না, কাশ্মীর ভারতের অংশ। ইরানের জন্য আমার আলতাম একটা কথা আছে এর মাঝখানে, আমি সৌনকের, আমি সেই পয়েন্টটা তখন বলতে ভুলে গেছি। তুমি যখন প্যালেস্তাইনের পতাকার কথা বললে, বিশ্বাস করো, হিন্দু পরিবারের মেয়ে হয়ে যখন কাশ্মীরে একজনের সিঁদুর মুছে গেছিল, বিধানসভার সামনে একজনকে আমরা দেখেছি ব্যাগ ভর্তি করে একটা পতাকা নিয়ে যেতে। সেই পতাকা কিন্তু এখানে খুব কম পাওয়া যায়, ব্রাজিলের অনেক সমর্থক আছে ফুটবলের, কিন্তু আমি ভেবেছিলাম ব্যাগ ভর্তি করে উনি কাশ্মীরে যে নিধন হয়েছে তাদেরকে মনে হয় ধরে এনেছে, কিন্তু সব থেকে বেশি পতাকা তিনি কি করে যে খুঁজে পেলেন, তিনি শুধু পতাকার পর পতাকা বের করে যাচ্ছে। আমি বললাম ওই ব্যাগে মনে হয় আছে কাশ্মীরে যে নিধনযোগ্য হয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত দেশের পতাকা পাওয়া যায়। ইউকো ব্যাংক তো আমরা সবাই চিনি, ব্যাংকটা ধ্বংস হয়ে যেত যদি ইরান নিজের টাকা ভারতীয় ব্যাংকে জমা করে না রাখতো। ইসরায়েল এরকম কোনো কিছু করেনি, আপনাদেরকে আয়রন ডম বিক্রি করেছে, ওটা একটা ব্যবসা, আপনি বন্ধু না থাকলেও কিনতে পারেন। অনেক বিরোধিতাও করেছে, সেটা আপনার জানা নেই বলে। শত্রুকে বিক্রি করতো কি? শত্রুকে বিক্রি করতো না, আমরা তো জানি না, আমরা সবসময় নিউট্রাল করি। বিদেশ নীতির ব্যাপারটা আমাদের ভালো বিদেশ বুঝি না। নীতি এমনই সবসময় থেকে যে আমরা কোনোদিনও কোনো ধ্বংসকারী শক্তিকে কোনোদিনও সমর্থন করিনি, আমেরিকাকেও করিনি। আমেরিকাও যখন এরকম কোনো ধারণা নিয়ে এসেছে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আমাদের সমস্ত মুক্ত প্রধানমন্ত্রীরা একদম একটা আয়রনের মতো একটা দেওয়াল নিয়ে দাঁড়িয়ে থেকেছে, এটা প্রমাণ করেছে। এটাই আমাদের বিদেশ নীতি ছিল, সেটা তো ইতিহাস। কিন্তু এটা বর্তমান যে হরমুজ প্রণালী না, সৌনকবাবু বলেছেন কংগ্রেসের জন্য নয়, এটা তো ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকারের বিদেশ নীতির জন্য এসেছে। সুতরাং বিদেশ নীতিটা যেটা প্রথম দিন করা উচিত ছিল, সেটা করতে ওনার 20 দিন লেগে গেছে। তো আমি সেটাই বলতে চাইছিলাম যে পজিটিভটাও যদি নিতে হয় তাহলে নেগেটিভটাও নিতে হবে, কিন্তু তাই না? 20 দিন ধরে আমার এখানে বাড়িতে রান্না হচ্ছে অনেক, এরকম দেখুন, এটা মিথ্যে কথা বলার দরকার নেই। একটা লোক যেরকম করোনার সময় লাইনে দাঁড়িয়ে মরলো, নোটবন্দিতে লাইনে দাঁড়িয়ে মরলো, আপনার গ্যাসের সংকটেও লাইনে দাঁড়িয়ে আজকে আরো একটা বড় ঘটনা ঘটেছে, আমি সেটা একদম শুরুতেই বলেছিলাম। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশিত হয়েছে এবং সেই ইশতেহার প্রকাশ করবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা উল্লেখ করেছেন। তিনি অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল সুপ্রিমো হিসেবে এই ইশতেহার প্রকাশ করেছেন এবং তখন এই কথাটা বলেছেন যে মানুষ কতবার হয়রান হবে, এতবার লাইনে দাঁড়াতে হচ্ছে, সারা জীবনটার একটা বড় অংশ তাদের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যাচ্ছে। এটা তো খুব সত্যি কথা, সৌনকবাবু নিশ্চয়ই স্বীকার করবেন। নোটবন্দির সময় লাইনে দাঁড়াতে হয়েছে, আমি নিজে রাত্রি 2:30 পর্যন্ত ব্যাংকের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেশের জন্য কি এটা? যাই হোক, দেশের জন্যই হয়তো দাঁড়াতে হয়েছে, দেশের জন্যই এসআইআর এর সময় দাঁড়াতে হয়েছে, দেশের জন্যই এসআইআর এ তাদেরকে বারবার তাদেরকে হিয়ারিংয়ে যেতে হয়েছে, শুনানিতে যেতে হয়েছে এবং এখনো অনেকে যাদের এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছিল তারা বা তাদের হয়তো ডিলিটেড হয়ে গেছে নাম, 6 নম্বর ফর্ম ফিল আপ করছেন তাদেরকেও আবার হিয়ারিংয়ে যেতে হচ্ছে বলে শুনছি। যাই হোক, বারবারই দাঁড়াতে হচ্ছে আর কি লাইনে।
সেই দেশ বিষয়টা তুলে রক্ষার জন্য ধরেছে। আমরা লাইনে দাঁড়াবো আর হ্যাঁ। বাকি নেতাগুলো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ম্যানিফেস্টো প্রকাশ করেছেন এবং সেই ম্যানিফেস্টোতে অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমি একটু সেই বিষয়টা না ছুঁয়ে গেলে সমস্যা, মানে সেটা না ছুঁয়ে যাওয়াটা উচিত নয় একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে। 10টি বিষয় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে 10 প্রতিজ্ঞা, একদম শুরুতেই বলেছিলাম। একটি হচ্ছে লক্ষ্মীদের জয়, স্বনির্ভর অক্ষয় অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছেন, যুবদের পাশে জীবিকার আশ্বাসে অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের কথা বলেছেন, বাজেটে কৃষি কৃষকের হাসি অর্থাৎ যে বাজেট 30,000 কোটি টাকার বাজেট, সেই বাজেট কৃষি বাজেট উন্নয়নের জন্য রাখা হয়েছে, নিশ্চিত বাসস্থান চিন্তার অবসান অর্থাৎ বাংলার বাড়ির কথা একটু আগে সৌনকবাবু বলছিলেন, সেই পাকা বাড়ি নিশ্চিত করবার জন্য এই প্রকল্প নেওয়া হচ্ছে, ঘরে ঘরে নল পরিশ্রুত পানীয় জল অর্থাৎ প্রতি বাড়িতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্য, সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার অর্থাৎ দুয়ারে চিকিৎসা ক্যাম্প। এটা কিন্তু একেবারে ইউনিক একটা ভাবনা। সেই সঙ্গে সঙ্গে শিক্ষাই সম্পদ ভবিষ্যৎ নিরাপদ অর্থাৎ বাংলার শিক্ষায়তন, যে সমস্ত সরকারি আধা সরকারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন, পূর্বের বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি অর্থাৎ বাণিজ্যে একটা ডেস্টিনেশন বাংলা, সেটাই বলেছেন আজকে তৃণমূল সুপ্রিমো। এবং সেই সঙ্গে সঙ্গে প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, যে সমস্ত প্রবীণ নাগরিক রয়েছেন তাদের জন্য প্রকল্প রাখা হচ্ছে, প্রশাসনিক সুবিধায় নতুন দিগন্ত বাংলায়, 7টি নতুন জেলা তৈরির কথা জানিয়েছেন আজকে তৃণমূল সুপ্রিমো। এবং সেই সঙ্গে সঙ্গে পুনর্গঠন করে এই পুরসভা বা পৌরসভা তারও সংখ্যা বৃদ্ধি করা হবে গোটা বাংলায়। এই 10টি পয়েন্ট মোটামুটি। তবে একটা ইউনিক বিষয় রয়েছে যেটার কথা আগেই বললাম, সেটা হচ্ছে দুয়ারে চিকিৎসার ক্যাম্প। 2011 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থার দিকে একটা স্পেশাল নজর, একটা বিশেষ নজর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। কি বলেছেন একবার শুনুন। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করছে ওগুলো যেমন চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় ভোটে ভোটে। সেই কাজগুলোই যারা করছিল তাদের সব তুলে নিয়ে গেছে যাতে করতে না পারে ভোটের আগে। ও কাজ তো হবেই। দুয়ারে প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। দুয়ারে স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাব থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসি টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরো 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত। এটা তো ইউনিক একটা ভাবনা। এবং এই যে স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্য সাথী, যেটা অবশ্যই একটা অত্যন্ত ইউনিক ভাবনা ছিল। সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলো এই নতুন বর্তমান সরকারের আমলে গত 15 বছর ধরে সেই ভাবনাটা সামনে রেখেছে নতুন সরকার বা এই মুহূর্তের বর্তমান সরকার, সেটা তো ইউনিক, এটা অস্বীকার করবেন না নিশ্চয়ই। সৌনকবাবু দিয়ে শুরু করবো। হ্যাঁ, মমতা ব্যানার্জি যেরকম কবিতা লেখে, অং বং চং পশ্চিমবঙ্গের ভাঙলো ঠ্যাং, মানে এরকম টাইপের বিভিন্ন কবিতা টবিতা লেখেন। তো এই দুয়ারে দুয়ারে করতে করতে প্রায় জমের দুয়ারের কাছে পৌঁছেই দিয়েছেন পশ্চিমবঙ্গকে, একদম মানে ঠেলে দিয়েছে জমের দুয়ারের দিকে। তো এই যে সমস্ত প্রকল্পগুলো ডিক্লেয়ার করলেন, এই প্রকল্পগুলোর কত টাকা নির্ধারণ করা হয় আর কত টাকা তৃণমূলের লোকের ঘরে যায়, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে বা বুঝেও গেছে যে এই টাকায় কতটা কাজ হয় আর কতটা তৃণমূলের নেতা নেত্রীরা কামিয়ে নিয়ে যায়। তো এর মাঝখানেও আমি বলবো যে আয়ুষ্মান ভারতের কার্ড এই পশ্চিমবঙ্গে আসতেই দেওয়া হলো না। 5 লক্ষ টাকা মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা সারা বাংলার মানুষ যে সুবিধাটা পেতে পারতো, এবং সেই কার্ডটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ব্যাঙ্গালোরে যদি কেউ ট্রিটমেন্ট করতে যেত সেক্ষেত্রে সেও পেত। সৌরভবাবু একটুখানি একটা মাঝখানে ইন্টারাপ্ট করলাম, সরি। তার কারণ হচ্ছে আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতে বিহার এবং উত্তরপ্রদেশ, এই দুটি রাজ্যে, আমি অন্য কোনো রাজ্যগুলোর কথা বলবোই না, শুধুমাত্র এই দুটো রাজ্য, যে দুটো রাজ্যে ভারতীয় জনতা পার্টির লিড সরকার রয়েছে, সেই দুটি রাজ্যে আয়ুষ্মান ভারতের এরকম বেশ কিছু, এটা রিপোর্টটা 3 দিন আগে এসেছিল, আপনি দেখেওছেন সর্বভারতীয় সংবাদপত্রে, যেখানে দেখাচ্ছে যে এরকমটাই বলা হচ্ছে বিভিন্ন হাসপাতাল 2 বছর যাবৎ আয়ুষ্মান ভারতের প্রকল্পের টাকা তারা পাচ্ছেন না।
যদি চান নেট সার্চ করে নিন, দেখতে পেয়ে যাবেন। আর এই যে আপনি যে দুর্নীতির কথা বলছিলেন, সেই দুর্নীতির কথাগুলো কিন্তু বেশ খানিকটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায় পশ্চিমবঙ্গে পাওয়া যখন এই যায় রিপোর্টগুলো সামনে আসে। পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গ সরকারও তো এই টাকা দিচ্ছে না। পশ্চিমবঙ্গেরও যে কার্ড রয়েছে, যেটা যে প্রকল্পের টাকা, সেই প্রকল্পের টাকা তো হসপিটালগুলো পাচ্ছে না বলে উত্তর অ্যাকসেপ্ট নেব, করছে না পশ্চিমবঙ্গ। শুভ্রাদির কাছ থেকে উত্তর নেব। শুভ্রা ঘোষ বলুন। আমি যেহেতু প্রফেশনে নার্সিং স্টাফ, সেই জন্য আমার যেহেতু সকাল থেকে কাজ মানুষের পরিষেবা দেওয়া, চিকিৎসা করা, আসলে নিন্দা করাটা বিজেপি সরকারের একটা মানে রোগে দাঁড়িয়ে গেছে। কোনো কিছু ভালো আরে জিনিসকে cheating ভালো বাজ বলতে নেই। সরকার, top তার to কারণ bottom হলো চোর। দুয়ারে সেই চোরেদেরকে সরকার, প্রার্থী করেছেন আবার। দুয়ারে সরকারের যদি মাধ্যমে প্রার্থী না আমাদের করতেন পাড়া, তাহলে আমাদের কেস খেয়ে যেতেন। সমাধানের মাধ্যমে আপনারা যদি প্রচুর মানুষ প্রার্থী না উপকৃত করতেন, হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং দুটো পর পর্যন্ত 50 ওপিডি চলে, কোটি একমাত্র টাকার মমতা ঘাপলা আছে। বন্দ্যোপাধ্যায় এসে সেই ঘাপলা দুটোর যাওয়ার পর ভয় ওই ওপিডি চোরগুলোকে চালু করেছে। সে candidate যদি করে। দুয়ারে আপনি চিকিৎসা সাধু ব্যবস্থা চালু করে, সাজবেন তার না। মানে আপনি যে সাধু ব্লক, সাজবেন না। যে সাধু টাউনে সাজার করবে, চেষ্টা করলে আপনি। সেই পাড়ার আপনি মানুষজনকে পারেননি। কোথাও লাইন দিতে চোরগুলো হবে না, আপনি সেখানে আপনি ডাক্তার আপনি যাবে, আপনি এক মিনিট, শোনো, এটা শুনে নিন। সেখানে আমাদের ল্যাব টেকনিশিয়ান যাবে, ফার্মাসিস্ট যাবে, টোটাল হাসপাতালের সেটটা সেই ব্লক বা টাউনে তুলে নিয়ে যাওয়া হবে এবং সেই পাড়ায় বসে মানুষকে চিকিৎসা পৌঁছে দেয়া যাবে। এইটা আজ পর্যন্ত কেউ করে দেখিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থায় এটা একটা নজির গড়েছে। সব সময় নিন্দা করতে হবে বলেই এই হংবং চং কবিতা লেখে একজন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সৌনক ভাই, আমার ছোট ভাই, কিন্তু সে সেই চলে গেল কবিতার লাইনে। সে কিন্তু একবারও বলতে পারলো না যে এটা তার একটা ইউনিক আইডিয়া। আমি একজন নার্সিং স্টাফ হয়ে দেখেছি, গর্ভবতী মহিলাকে হাসপাতালে চিকিৎসা করতে আসতে হলে টোটো অটো ধরতে হয়, তারপরে এসে তাকে একটা ওপিডির টিকিট করতে হয়। ওপিডির টিকিটটা তাও নয় এখন অনলাইনে চালু হয়ে গেছে। কিন্তু তার পাড়ায় যদি এই চিকিৎসা ব্যবস্থাটা যায়, পাড়ায় অনেক বৃদ্ধ থাকে, অনেক প্যারালাইসিস পেশেন্ট থাকে, যারা কোমরবিডিটি পেশেন্ট, হাই এনসিডি পেশেন্ট, মানে সুগার আছে, প্রেশার আছে, তাহলে তারা পাড়ায় শুধু চিকিৎসা পাবে না, সুগার প্রেশার চেকিং থেকে, ল্যাব টেস্ট থেকে, ফার্মাসি ওষুধ দেবে, সমস্তটাই পাবে। অনেকগুলো অভিনব তো এই উদ্যোগটাকে যেমন সাধুবাদ জানানো যায়, যেটা সাধুবাদ জানানোর মতন, সেটাকে উইলিংলি অ্যাকসেপ্ট করতে হবে। অবশ্যই যেগুলো ইউনিক বিষয়, আমি একদম শুরুতেই বললাম যে ইউনিক একটা বিষয়। দুয়ারে চিকিৎসা অবশ্যই একটা ইউনিক ভাবনা। সেবাশ্রয় একটা অত্যন্ত ইউনিক ভাবনা ছিল, যেখানে একেবারে প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবাটাকে পৌঁছে দেওয়া। এবং হ্যাঁ, সেবাশ্রয়ের মাধ্যমে আমি- প্রচুর আমি- মানুষ আমি অস্বীকার- উপকৃত হয়েছে এবং বড় বড় অপারেশন সেখান থেকে একদমই medical আমি college-এর অস্বীকার মাননীয় করবো না। অভিষেক শোনক, বন্দ্যোপাধ্যায় করেছে। শোনক, আমি অস্বীকার করবো না। আয়ুষ্মান ভারতটাও একটা অত্যন্ত ইউনিক পরিকল্পনা ছিল, কিন্তু সেই আয়ুষ্মান ভারতের যে সমস্ত ক্লজগুলো আমার ছিল, একটা কথা আছে, ক্লজগুলো সৌনক যে ছিল, বললো সেই যে ক্লজগুলো ওয়েস্ট কতটা, বেঙ্গলেও হয় না, ক্লজগুলো আমাদের কতটা ওয়েস্ট সাধারণ বেঙ্গলে মানুষের। আছে, helpline পশ্চিমবঙ্গে number চালু আছে। কেন হতে দেওয়া আমি হয়? আসছি, সময় কমে যাচ্ছে, আমি আলতামাসের কাছে যাবো। আলতামাস, দেখুন, একটা শিক্ষিত সমাজে এবং যারা আমরা চাকরি করে খাচ্ছি, তাদেরকে আমাদের সংবিধান একটা জিনিস বলেছে যে আমার যদি স্বাস্থ্য খারাপ হয় তাহলে সরকার তার দায়িত্ব নেবে। তাই জন্য সরকারি হাসপাতালগুলোতে পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। আমি এখনও পর্যন্ত একটা জিনিস বুঝে উঠতে পারলাম না, এই বিগত 10 বছর ধরে যবে থেকে আয়ুষ্মান ভারত এসছে, স্বাস্থ্যসাথী এসছে, যে আরে আপনি তৃণমূলের বিরুদ্ধে পরিষেবা কিছু বলুন, সরকার আপনি তো আমাকে অলরেডি শুধু ফ্রিতে বিজেপির দিচ্ছে, বিরোধিতা করে যাচ্ছেন। সেই পরিষেবার জন্য আবার তৃণমূলের। ইন্স্যুরেন্সটা কেন দিচ্ছে? তৃণমূলের তাহলে কি বিরোধী সরকার নাকি আপনারা? বিফল সমস্ত লোককে ভালোভাবে নিজের সরকারি হাসপাতালগুলোকে চিকিৎসা দিতে? এই জন্যই চাইছে যে প্রাইভেটে যাই আমরা। এখন রাজ্য প্রাইভেটে সরকার ভালো, প্রবলেমটা রাজ্য কি সরকার হয়েছে, হসপিটালগুলো ঠিক যে যখন দিচ্ছে, করোনা ঠিক হয়েছিল তখন এক একজনের বিল কত বেশি এসছে, কত সমস্যায় পড়েছে আমরা জানি, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা এখন বলছে যে দুয়ারে চিকিৎসাও পৌঁছে যাবে, ভালো জিনিস, মেনে নিলাম। অলরেডি আমরা শুনেছি, দেখেছি, ডেটা আছে, নিউজে আছে যে ডক্টরের সংখ্যা অনেক কম। তো যখন একটা হসপিটালে পর্যাপ্ত ডক্টর নেই, তাহলে সেই ডাক্তারটাকে আবার আপনি পাড়ায় পাড়ায় যখন পাঠাবেন, তাহলে এই হসপিটালটা কে চালাবে? কোনো এমার্জেন্সি কেস, যে রোগীরা অলরেডি আইসিইউতে ভর্তি আছে, ওদের চিকিৎসাটা কে করবে? তাহলে কি মুখ্যমন্ত্রী আগামী 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে অনেক ডক্টর নিয়োগ করতে চলেছেন? এটা উনি বলেননি। তো যতক্ষণ পর্যন্ত দেখুন, একটা কথা বলে দেওয়া সহজ যে এটা করব, যেরকম ইসিআই বলে দিয়েছে যে এখন মানে 2 ঘন্টার মধ্যেই আমরা ডেটা দিয়ে দেবো, যেটা 3 মাস ধরে দিতে পারছিল না, মানে লাইভ ট্র্যাকিং যে ডেটাটা আর কি। তো সেখানে ইনিও বলেছেন যে আমরা দুয়ারে গিয়ে চিকিৎসা দেবো, কিন্তু আপনি দুয়ারে দিতে গিয়ে হসপিটালে চিকিৎসার কী হবে? আপনি বলছেন শিক্ষা ব্যবস্থা খুব ভালো হবে, কিন্তু আমরা দেখেছি 7,000টা প্রাইমারি স্কুল কলকাতা শহরে বন্ধ হয়ে গেছে। তাহলে যদি স্কুল বন্ধ হয়ে যায়, তাহলে আপনি শিক্ষাটা কোথায় দেবেন? আবার কি স্কুল খুলবেন?
নাকি জাস্ট ওটাও আবার দুয়ারে হবে যে প্রাইমারি স্কুল আমার বন্ধ মনে করে হয় যে দিয়ে? আজকের যে ম্যানিফেস্টো যখন প্রকাশিত হচ্ছিল, অর্থাৎ নির্বাচনী ইস্তেহার যখন প্রকাশিত হচ্ছিল, সেই সময় একটু মন দিয়ে শুনলে বুঝতে পারা যেত 30,000 স্কুলকে প্রাথমিকভাবে টার্গেট করা হবে এবং সেই সমস্ত সরকারি স্কুলগুলোকে তার পরিকাঠামোগত উন্নয়ন করা হবে এবং তার আধুনিকীকরণ করা হবে, সেইটা বলেছেন। অবশ্য না, না, শিক্ষা নিয়ে না, আমরা না, এই মুহূর্তে এটা- একটু এটা স্বাস্থ্য এইজন্য- নিয়ে এইজন্য স্বাস্থ্য নিয়ে এটাকে কথা জানা উচিত। হচ্ছে। দেখুন, দুয়ারে সরকার যখন শিক্ষাটাও কেন হয়েছিল, দরকার এটা বুঝতে ঠিক হবে। দুয়ারে সরকার, হ্যাঁ অবশ্যই শিক্ষা তো প্রয়োজনীয়, শিক্ষাটাকে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। একদম, শিক্ষাটা কিন্তু কেন এই খারাপ হচ্ছে চিকিৎসা, আমি একটা চিকিৎসা, পরিষ্কার চিকিৎসা, বলি, ব্লক এবং আমি টাউন একটা স্কুলের বিভিন্ন কথা বলি। জায়গায় আমার- বিভিন্ন না, আমার জায়গায় আমি কথাটা স্কুলের শেষ করছি। স্কুলের আমার আলোচনায় একটা আজকে ঢোকবার আর সময় যে নেই। 55 নতুন করে স্কুলের আলোচনায় না, আলতাবাদ আজকে একটা আর লাইন ঢোকবার আমাকে সময় না নেই। বলতে দিলে আপনি তৃণমূলের ব্যাপারটা এই- বুঝবেনই। তৃণমূলের এই 5500 সমস্ত স্টুডেন্ট আছে নীতি একটা নির্ধারণ স্কুলে, করে তৃণমূল ওখানে শেষ, শুধু তৃণমূল 16টা চলে যাবে, তৃণমূলও সেটা এটা জানে, কিন্তু তৃণমূল আর থাকছে সেরকমই না। আপনি শিক্ষা থেকে আমি একটা উদাহরণ আপনার কাছে জানলাম। আমি সৌনকের কাছে খুব ছোট্ট করে যাব 30 সেকেন্ডের জন্য, তারপর উত্তরটা নেব। তৃণমূলও জানে তৃণমূল চলে গেছে, তৃণমূল আর থাকছে না, তৃণমূল যে চলে যাবে সেটা ওনারাও জানেন। তো তার জন্য এই সমস্ত ইশতেহারের কোনো আর কারণ নেই, কারণ তৃণমূল আর ফিরছে না। এটা বাংলার মানুষ অর্থাৎ ঠিক মে করে মাসের ফেলেছে। 4 তারিখে তৃণমূলকে বিদায় ভবিষ্যৎবাণী করলেন এই মুহূর্তে সৌনক মারিক। হ্যাঁ, আমি সৌরভ একটু তো জানতে প্রথমেই চাই, বলে দিয়েছে কাউন্টার। বাইরে থেকে আধিকারিক আনছে, তৃণমূল আমাদের থাকছে। ভোটটা পেতে সুবিধা হবে। জানো যে। এটা ও প্রথমেই ভোট- প্রকাশ করে দিয়েছে। আধিকারিক নয়, আমার একটা প্রশ্ন কর্মী, আছে, কর্মী, আলতাফ আধিকারিক বলেছে, নয়, আমাদের অবশ্যই বাইরে গুরুত্বপূর্ণ, সর্বভারতীয় যারা দলের কর্মীরা বাইরে থেকে আসে, হসপিটালে আমরাও যাই। রিক্রুটেড যে ডাক্তার আমরা আছে, অন্য যারা রাজ্যে বদলে ওটি যাই। দেখে, যারা স্পেশালিস্ট ডক্টর আছে, তাদেরকে কখনো তুলে এই দুয়ারে চিকিৎসায় আনা হয় না। কেননা এসআইআর এর যখন ক্যাম্প হয়, পাড়ায় যখন এই ধরনের ক্যাম্প হয়, আমাদের অনেক বিওমইচ আছে, হেলথ অফিসার আছে, যারা টোটাল ব্লক কন্ট্রোল করে। তাদের কাজ হচ্ছে যে মেন অফিস থেকে তাদের প্রত্যেকটা ব্লকে ঠিক মতন এই স্বাস্থ্য পরিষেবা হচ্ছে কিনা, সেই বিওমইচ বা যে ডাক্তারটা তার রোটেশন নেই, সেই ডাক্তার তুলে এনেই এই ধরনের দুয়ারে চিকিৎসা, যেহেতু আমি এই হেলথ ক্যাম্পগুলো চালাই নিজে, সেখানেই এইভাবে আমরা অ্যারেঞ্জ করি। বেশ, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে আমি প্রথমেই বলেছিলাম যে একটা ইউনিক ভাবনা আজকের এই নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সত্যি সেই ইউনিক ভাবনাই হয়তো, কিন্তু সেই ইউনিক ভাবনা ঠিক কোন দিকে যায়, কীরকমভাবে সেগুলো প্রয়োগ করা হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে আমাদের বঙ্গযুদ্ধ শেষ করতে হবে। বঙ্গযুদ্ধ 2026-এর আজকের পর্বে যারা ছিলেন, শুভ্রা ঘোষ বসু, আলতামা শাফিজ এবং সৌনক মারিক, আপনাদের তিনজনকেই অবশ্যই আজকের আলোচনায় অংশ নেবার জন্য ধন্যবাদ। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এখনো পর্যন্ত কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়নি, অথচ ভোট ঘোষণা হয়ে গিয়েছে, প্রচার চলছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হলেই সেটিকে প্রকাশ করা হবে, নির্বাচন কমিশন এরকমটাই জানিয়ে দিয়েছে। হয়তো আগামী সপ্তাহের শুরুর দিকে হতে পারে, এরকম একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার জন্য এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু একটু ভালো থাকতে চায়, আর তাই তারা সরকারকে নির্বাচন করে। রাজ্যের সরকার নির্বাচনের এই বঙ্গযুদ্ধ 2026 এখনকার মতো এই পর্যন্ত। সাফ কথা থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।